অবস্থা তোমাদের? কি অবস্থা, কে কে আসছো? সুভাইকে জানো, আমরা আজকে ক্লাসটা শুরু করি। হ্যাঁ অর্ক, আদাব। ওমর হায়দার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা অর্ক, তুই আবার হচ্ছে রিকোয়েস্টটা দিস, হ্যাঁ? হ্যাঁ ওমর, ভালো আছি। তোর কি অবস্থা ওমর? কেমন আছিস তোরা? আচ্ছা। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছি যে এ, কাজ ইকুয়ালস টু হচ্ছে বল ইনটু বলের দিকে সরণ। কখনো বল ইনটু সরণ লিখবা না, তাহলে ভুল। বল ইনটু বলের দিকে সরণ। হ্যাঁ, তো এইখানে কোনো কারণে যদি ধরো বল, তুমি এদিকে বল দিছো কিন্তু কাজ হয়েছে এদিকে, সরণ হয়েছে এদিকে, তুমি বল দিছো এদিকে, তখন তোমার বল যেদিকে যাচ্ছে কাজ তার বিপরীত হচ্ছে, তখন যেটা হবে যে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এফ এস, অর্থাৎ বলের বিরুদ্ধে কাজ। যেমন আমরা যখন গতিশীল হই, বা আমরা যখন কোনো কিছুর উপর দিয়ে কোনো একটা বস্তু টেনে নিয়ে যাই বা মুভ করাই, তখন হচ্ছে ওই তলটা ওই বস্তুটাকে বাধা দিতে চায়, মানে বিপরীতে বল দেয়, কিন্তু তবুও কিন্তু বস্তুটা সামনের দিকেই যায়, অর্থাৎ ওই বলের বিরুদ্ধে কাজ করে। হ্যাঁ, যেমন ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ হয়। তো একটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, তো বলের বিরুদ্ধে কাজ, আর একটা হচ্ছে বলের পক্ষে কাজ। তুমি যেদিকে বল প্রয়োগ করছো সেদিকে যদি যায় তখন হচ্ছে বলের পক্ষে কাজ। যেমন তুমি এদিকে এক বল প্রয়োগ করছো, এদিকেই গেছে, তখন আমাদের ডাব্লিউ হচ্ছে কি, এফ এস, এটা হচ্ছে বলের পক্ষে কাজ। তো বলের পক্ষে কাজ, তো বুঝতে পারছি। আর যদি মধ্যবর্তী কোণ যদি থাকে, সেটা তো আমি বলছি গত ক্লাসে, যদি এটা এফ হয়, এটা যদি থিটা হয়, এটা যদি এস হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস কস থিটা। এটা গত ক্লাসে বলা হয়েছে, ঠিক না? এই হচ্ছে কাজ রিলেটেড কথাবার্তা ছিল। আজকে আমরা একটা অঙ্ক করে শুরু করব হচ্ছে শক্তি রিলেটেড পড়াশোনা। হ্যাঁ, তো তোমরা এইটুকু আবার লিখে নাও, এইটুকু আবার লিখে নাও, এবার এইটুকু সবাই আস্তে আস্তে এইটুকু লিখে নাও। লিখে নিয়ে আমরা রিভিশন নাও। প্রত্যেকটা ক্লাসে আমি আমার আগের ক্লাসে একটু রিভিশন দিই, যাতে তুমি জিনিসপত্রগুলো মনে রাখতে পারো। হ্যাঁ, তো এটুকু লিখে নাও, এটুকু লিখে আমরা শুরু করি। হ্যাঁ অর্ক, প্রশ্ন, আচ্ছা, প্রশ্ন যা থাকবে তা হচ্ছে ক্লাস শেষে করিও। হ্যাঁ, হ্যাঁ অর্ক, গত ক্লাসে আমি খালি এটাই বুঝাইছি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। সো গত ক্লাসটা, রেকর্ডেড ক্লাসটা একবার দেখে নিস ভাইয়া। পেজে মানে গ্রুপে যদি তুমি স্ক্রল করে নিচে যাও, ক্লাসগুলো এখনো আছে।
সো তুমি একটু ক্লাসটা দেখে নিও। আমি পুরো ক্লাসটা খালি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা বুঝিয়েছি। সো আজকে বুঝানো হবে না, কারণ আজকে বুঝালে আবার আজকে ক্লাসটা ল্যাগ খাবো, বুঝতে পারছিস অর্ক? তো বেশি আমার খুব একটা বোঝার দরকার নাই। আমার কথা হচ্ছে যদি বল প্রয়োগ করি এবং বলের দিকের সাথে যদি সরণ থিটা কোণে থাকে তখন কাজ হবে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এটা খুব মানে খুব বেশি মানে হিউজ কিছু না, যেটা খুব মানে একদম আমাকে প্রমাণ সব বুঝতেই হবে ভালো মতো করে, আমার জাস্ট সূত্রটা জানলেই হচ্ছে। মধ্যবর্তী কাজ এবং বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা হলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। আর ওই দিন ভাইয়া খুব ভালো করে বুঝাই দিছি, ইভেন সমকোণী ত্রিভুজ পর্যন্ত বলছিলাম। তো ওটা আবার দেখিস তাহলে বুঝবি। আচ্ছা লিখা হয়েছে ভাই, মুছে দিতে পারবো? এইটুকু লিখছিস? এটুকু লিখা হয়েছে ভাই, মুছে দিতে পারবো? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা অঙ্ক করো যে কোন বস্তুর উপর কোন বস্তুর উপর 200 নিউটন বল প্রয়োগ করায় বলের দিকে 5 মিটার সরণ হয়। ঘর্ষণ বল যদি বিপরীত দিকে 15 নিউটন হয় তাহলে এক রহিম কতটুকু কাজ করেছে? 2 ঘর্ষণ বল কতটুকু কাজ করেছে? করে নাও, এটা করে নাও, এটা গতকালকে ক্লাসের একটা রিলেটেড একটা প্রশ্ন। আমরা গতকাল ক্লাস যেগুলো করছি সেগুলো মনে আছে কিনা ওটা দিয়ে আমরা অঙ্কটা করে ফেলি। করো, তোমাদের হাতে এই অঙ্ক করার জন্য 2.5 মিনিট সময় দিলাম, ঠিক আছে? 2.5 মিনিট, 2.5 মিনিটে করে ফেলো। 2.5 মিনিট পর আমরা নতুন টপিক শুরু করবো, শক্তি।
হ্যাঁ অর্ক গুড, অর্ক সাবাস, অর্ক তোর অ্যান্সার ঠিক আছে, অর্ক গ্রেট। হ্যাঁ অর্ক ঠিক আছে, রহিম কাজ করেছে 1 কিলো জুল এবং ঘর্ষণ বলে কাজ হয়েছে -75 কিলো জুল, 75 জুল, অর্থাৎ ঋণাত্মক। হ্যাঁ ওয়াসিকুর রহমান মিয়াজি, তোর অ্যান্সার ঠিক আছে, গুড ওয়াসিক, তোর অ্যান্সার ঠিক আছে। হ্যাঁ বাকিরাও অ্যান্সার দিয়ে নাও। তো আমাদের আসলে কাজ হয়েছে, রহিম কাজ করেছে 1000 জুল, কারণ রহিম যেদিকে বল প্রয়োগ করেছে ওইদিকে সরণ হয়েছে 5। তাহলে রহিমের কাজ হচ্ছে W1 ইকুয়াল টু হচ্ছে 1 এর জন্য F ইন্টু S, তাহলে 200 ইন্টু হচ্ছে 5, এটা হচ্ছে জুল সমান 1000 জুল না। আর ঘর্ষণ বল দ্বারা কাজ হচ্ছে F কত, F হচ্ছে 15 নিউটন, আর সরণ হয়েছে বিপরীতে, তাহলে F হচ্ছে 5, তার মানে হচ্ছে 5 ইন্টু এত জুল, তার মানে -75 জুল, ঠিক আছে। তো -75 জুল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো বাকিরা করে ফেলছো? আচ্ছা, তাহলে যদি আমরা আমরা পারবো তাহলে। এখন আমরা পড়বো হচ্ছে গতিশক্তি। সবাই দেখো যে গতি শক্তি, কোন একটা বস্তু গতিশীল হলে তার মধ্যে যে শক্তি জমা হয় সেটা হচ্ছে গতিশক্তি, অর্থাৎ বস্তুর গতির জন্য কোন একটা বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য হয় সেটাকে বলে গতিশক্তি। ধরো আমি একটা বস্তু, এই যে এই বস্তুটা এখানে বসে আছে, এই বস্তুটা এখানে বসে আছে, ও কিন্তু কোনো কাজ করতে পারছে না, কারণ ওর মধ্যে কোনো গতি নাই। যদি আমি এটাকে জোরে একটা গতি দেই, সামনে যদি কিছু থাকে, ধর একটা পাতলা কাগজ আছে, পাতলা শীট আছে, তাহলে সেই কাগজটাকে সে ছিঁড়ে ফেলবে, তার মানে সে কিছু কাজ করবে, ছিঁড়ে ওই পাশে পাঠিয়ে দিবে, তাহলে সে কিছু কাজ করবে কেন, তার গতির জন্য তার মধ্যে একটা শক্তির সঞ্চার হয়েছে, এই জন্য, ঠিক আছে, এই জন্য সে কিছুটা কাজ করতে পারে। এই গতির জন্য যে শক্তি সঞ্চিত হয় সেটা হচ্ছে গতিশক্তি। আমরা এখন দেখবো গতিশক্তিটা কি, গতিশক্তিটা কিভাবে বের করা যায়। হ্যাঁ, তো গতিশক্তি বের করা যাবে, গতিশক্তি গতিশক্তি বের করা যাবে কিভাবে, খেয়াল করো। ধরো একটা বস্তু এখানে আছে, স্থির অবস্থানে আছে, স্থির অবস্থানে একটা বস্তু আছে, স্থির অবস্থান, এই বস্তুটাকে বল প্রয়োগ করায়, তার এখানে এফ বল প্রয়োগ করছি, এফ বল কন্টিনিউয়াসলি প্রয়োগ করছি, এফ বল প্রয়োগ করায় তার সরণ হয় হচ্ছে এস, এবং এখানে ফাইনালি সে বেগ পায় হচ্ছে ভি, এবং এখান থেকে এখানে যেতে তার টি সময় লাগে। যদি এরকম হয় তাহলে খেয়াল করো, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তার মানে ইউ হচ্ছে কত, 0। এই ক্ষেত্রে আমরা যদি বলি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, না আমরা এটার সূত্র শিখছি না, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, তাহলে ইউ যদি 0 হয় তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে এ টি, আবার এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার, ইউ যদি 0 হয় তাহলে এস ইকুয়াল টু হচ্ছে হাফ এ টি স্কয়ার, ঠিক আছে। তো খেয়াল করো, এই যে সরণটা হয়েছে, এই সরণটা কার জন্য হয়েছে, এফ এর জন্য হয়েছে না, তাহলে এখানে একটা কাজ করছে, এখানে একটা কাজ হয়েছে, তাহলে কাজটা কত, ডাব্লিউ ইকুয়াল টু কত, এফ এস। আবার এফ ইকুয়াল টু আমরা জানি কি, এফ ইকুয়াল টু জানি এম এ,
এফ ইকুয়ালস টু এম এ জানি, আমরা বলের চ্যাপ্টারে এফ ইকুয়াল টু এম এ শিখে ফেলছি, এফ ইকুয়াল টু এম এ, তাহলে এফ ইকুয়াল টু এম এ আর এস ইকুয়াল টু হচ্ছে হাফ এটি স্কয়ার। খেয়াল করো, তাহলে শেষ পর্যন্ত আসছে হাফ এম, এখানে আসছে এটি হোল স্কয়ার, আর এটি মানে কি ভি না, তাহলে আমরা শেষ পর্যন্ত কি পাইলাম, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তাহলে দেখো এই সূত্র দিয়ে যে জিনিসটা বোঝায়, এই সূত্র দিয়ে বোঝায় হচ্ছে বলের কারণে স্মরণ হয়েছে এই জন্য কাজ। এই সূত্র দিয়ে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে কি, গতির জন্য যে কাজ হয়েছে সেটা ডাব্লিউ। তাহলে গতির জন্য যে কাজ হয়, তাহলে গতির জন্য কাজ হয় মানে কি, আমরা জানি কোন একটা বস্তু কাজ করলে তার মধ্যে শক্তি সঞ্চার হয়। তাহলে দেখো বলছি কি, কোন একটা বস্তু কাজ করলে তার মধ্যে শক্তি সঞ্চার হয়, তার মানে এই যে বস্তুর মধ্যে একটা কাজ হয়েছে সেটা কত, হাফ এম ভি স্কয়ার, তার মানে এই পরিমাণ শক্তি তার মধ্যে সঞ্চিত হয়েছে। কিসের জন্য, বেগের জন্য। তাহলে এই জন্য এটাকে আমরা কি বলতে পারতেছি, গতি শক্তি, এটাকে আমরা কি বলতে পারছি, কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। এটা হচ্ছে আমাদের গতিশক্তির সূত্র। তাহলে লিখে নাও, গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কয়ার। আমরা যদি ভর এবং বেগ বের করতে পারি, ফাইনাল বেগ জানি, তাহলে আমরা বস্তুর গতিশক্তিটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, সো লিখে নাও, এটা লিখে নাও, একটু তাড়াতাড়ি লিখে নাও, লিখে ভাইয়াকে জানো, লিখে ডান বলো। হ্যাঁ তানিশা, ওয়ালাইকুম আসসালাম। সূর্য গুড, সূর্য ইউনিট লিখবি সাথে। আচ্ছা, এটা লিখা হয়ে গেলে ভাইকে বলো, এটুকু লিখা হয়ে গেলে ভাইকে জানো। হ্যাঁ সূর্য খেয়াল কর, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস আমরা জানি, এফ এর বদলে বসেছি এম এ, আর এস এর বদলে বসেছি হাফ এ টি স্কয়ার। তাহলে হাফ এর এম বাইরে চলে আসছে, এ স্কয়ার আর টি স্কয়ার না, তাহলে এ স্কয়ার আর টি স্কয়ার যেহেতু, তাহলে আমি এটি হোল স্কয়ার লিখতে পারি। এটি এর বদলে কি বসবে, ভি। এটি ইকুয়াল টু কত, ভি বসেছি ফাইনাল বেগ। তাহলে ভি যদি এখানে বসে যায়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, অর্থাৎ হাফ এম ভি স্কয়ার পরিমাণ কাজ হয়েছে। তাহলে এটা কি জন্য হয়েছে, এই ভি বেগের জন্য। তাহলে এই পরিমাণ, যে পরিমাণ কাজ হয় সেটাই শক্তি সঞ্চিত হয়, যেহেতু আদি বেগ 0। তাহলে আমাদের শক্তি ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এটা যেহেতু গতির জন্য হয়েছে, জন্য এই যে গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তাহলে আমরা যদি ভর এবং বেগ জানি কোনো বস্তুর, তাহলে হচ্ছে সেই বস্তুর গতিশক্তি বের করে ফেলতে পারবো। একটা বস্তু স্থির হলে তার গতিশক্তি কত বলতো, 0, কারণ তার বেগ 0। তাহলে ভাইয়া মুছে দিচ্ছি, হ্যাঁ। ওকে, খেয়াল করো। আচ্ছা, আসলে গতির সমীকরণ আমরা শিখছি না, গতির সমীকরণ থেকে আমরা শিখছি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 as। ঠিক আছে, এইখানে খেয়াল করো, এখান থেকে এখানে যদি আমি হাফ এম দিয়ে উভয় পক্ষকে গুণ করি, হাফ এম দিয়ে যদি গুণ করি, হাফ এম বি স্কয়ার প্লাস হাফ এম ইউ স্কয়ার প্লাস হাফ এম এস না, তাহলে খেয়াল কর, এটা হচ্ছে হাফ এম বি স্কয়ার প্লাস হাফ এম ইউ স্কয়ার ইকুয়াল টু কত, হাফ, এখানে যদি এম ইকুয়াল টু কত, এফ না, আর এদিকে 2 ছিল, সরি 2, তাহলে হাফ আর 2 কাটাকাটি গিয়ে এম ইকুয়াল টু এফ, এফ এস না। তাহলে খেয়াল কর, হাফ এম ভি স্কয়ার হাফ এম ইউ স্কয়ার প্লাস ডাব্লিউ। তাহলে আমরা বলতে পারি না, খেয়াল কর, যদি আদি বেগ, দেখ আদি বেগ যদি 0 হয়, আদি বেগ যদি 0 হয়, তাহলে আমরা এখান থেকেও পাচ্ছি ডাব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। আবার যদি আদি বেগ থাকে তাহলে কি হবে, আদি বেগ থাকলে খেয়াল কর, আদি বেগ থাকলে ডাব্লিউ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। এটাও গতিশক্তি, এটাও গতিশক্তি, এটা হচ্ছে শেষ গতিশক্তি,
এটা হচ্ছে আদি গতিশক্তি। তার মানে কাজ ইকুয়াল টু কত? কাজ ইকুয়াল হচ্ছে গতিশক্তির পরিবর্তন। এটা দিয়ে একটা সূত্র আছে, এটাকে কাজ শক্তি উপপাদ্য বলে, যে যে কৃত কাজ ইকুয়ালস টু হচ্ছে গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন, ধর গতিশক্তির পরিবর্তন, ধর কি ব্যাপারটা কিরকম এখন লিখিও না ভাইয়া, বলবো। এটা হচ্ছে কাজ শক্তি, কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। কিরকম? ধর একটা বস্তু জোরে এসে, ধর আমি একটা ঢিল মারছি, আমি জোরে গিয়ে আমের উপর লাগছে, এরপর বস্তুটা কি ওই ঢিলটার বেগ কমে যাবে না? তাহলে একটা আদিতে বেগ ছিল, এরপর আমের সাথে থাকা খাওয়ার পর সে একটা কাজ করছে, এরপর বেগটা কমে গেছে। তাহলে আদি বেগের জন্য একটা গতিশক্তি ছিল, শেষে যে বেগে যাচ্ছিল তার জন্য একটা গতিশক্তি ছিল। এই দুই গতিশক্তির মধ্যে একটা পার্থক্য আছে না? পরিবর্তন হয়ে গেছে না? এই পরিবর্তনটা কই চলে গেছে? শক্তিটা কই চলে গেছে? আমরা জানি শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই, তাহলে এই শক্তিটা কই গেছে? এই শক্তিটা কাজ করছে। এই জন্য বলা হয় কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। বুঝতে পারছি? এটাকে আমাদের ইন্টারে যখন পড়ানো হবে তোমাদেরকে, তখন এটার একটা উপপাদ্য, এটার নাম আছে, সেই নামটা হচ্ছে কি কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য। এটা লিখে নাও তোমরা, জাস্ট মনে রাখার জন্য আমি যে দেখাইছি যে আসলে আসলে আমাদের গতির সমীকরণই অ্যাকচুয়ালি, এই গতির সমীকরণ থেকে আমরা এই সমীকরণটা পেয়ে যাই অ্যাকচুয়ালি। লিখে নাও, খুব একটা বোঝার দরকার নাই ভাইয়া, জাস্ট বলছি এমনি মনে রাখো। এটা লিখে নাও, বুঝছো তো? এইটুকু কিছু করি নাই আমি। ফার্স্টে গতির সমীকরণটা লিখছি, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2a, সেটা তোমরা জানো। এরপর হাফ এম দিয়ে গুণ করছি, হাফ এম দিয়ে গুণ করার পর হাফ এম বি স্কয়ার গেছে, এটা হাফ এম ইউ স্কয়ার গেছে, এটা এফ এস গেছে, এটা ডাব্লিউ। তা ডাব্লিউ এক পাশে রেখে হাফ এম ইউ স্কয়ারকে আমি ওই পাশে পাঠাইছি। তার মানে কি, এটাও গতিশক্তি, এটাও গতিশক্তি, এটা হচ্ছে শেষ গতিশক্তি, এটা হচ্ছে আদি গতিশক্তি। তাহলে শেষ গতিশক্তি বিয়োগ আদি গতিশক্তি ইকুয়াল টু কি? গতিশক্তির পরিবর্তন। যে গতিশক্তিটা পরিবর্তিত হয়েছে, চলে গেছে, তো কই গেছে? সেটা কাজ হিসেবে চলে গেছে। বুঝতে পারছি? তাহলে আমাদের একটা বস্তুর একটা নির্দিষ্ট বেগ নিয়ে আসতেছে, সে একটা কাজ করছে, এরপর বেগ কমে গেছে। তার মানে যতটুকু বেগ কমার জন্য যতটুকু গতিশক্তির পরিবর্তন হয়েছে, সেটাই আসলে কাজ হিসেবে গেছে। এই জন্য বলা হয় কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। যে পরিমাণ গতিশক্তির পরিবর্তন হবে সেটা দিয়ে সে কাজ করবে। যেহেতু আমরা জানি শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। বুঝতে পারছি? এই উপপাদ্যটাকে কাজ শক্তি উপপাদ্য বলে। লিখে নাও, এটুকু লিখে নাও, ব্র্যাকেটে লিখতে পারো যে কাজ শক্তি উপপাদ্য, কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। এই একটা লাইনকে তুমি কি লিখতে পারো? এই একটা লাইনকে তুমি কাজ শক্তি উপপাদ্য হিসেবে লিখতে পারো, কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। তাহলে দেখো, আমাদেরকে যদি গতিশক্তি বের করতে বলে, আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে বেগ, বেগ মানে ওই সময়ে বেগ, যত সময় পর বেগটা বের করতে, মানে গতিশক্তি বের করতে বলছে সেই সময়ের বেগ, এবং হচ্ছে ভর। বেগ কিভাবে বের করবো? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে, হ্যাঁ, ইউ প্লাস এটি। আর এই কিভাবে বের করবো? এ ইকুয়াল টু এফ বাই এম, মনে আছে? এফ ইকুয়াল টু এম এ, ওখান থেকে আমরা এ বের করে নিব। তাহলে কোন বস্তু, তাহলে আমাদের এই সূত্র দিয়ে আমাদেরকে যদি গতিশক্তি বের করতে দেয়, তাহলে গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তাহলে কাকে কাকে লাগবে? এম কে লাগবে,
আর হচ্ছে ভি কে লাগবে। যদি দিয়ে দেয় সরাসরি বের করলাম, আর যদি দিয়ে না দেয় ভি, যদি দিয়ে না দেয় তাহলে ভি বের করার সূত্র আমরা আগে থেকে জানি, সেটা হচ্ছে ইউ প্লাস এটি। এখানে ইউ যদি স্থির অবস্থান থেকে বলে তাহলে ইউ জিরো, আর এ যদি দেয়া না থাকে তাহলে আমরা এখান থেকে এই সূত্রটা জানি, এখান থেকে এ বের করে নিব, এফ ইকুয়াল টু এম এ। তাহলে ইকুয়াল টু কত, এফ বাই এম। এইখান থেকে এ বের করব, এই এটা এখানে বসায় ভি বের করব, ভিটা এখানে বসায় আমরা গতিশক্তি বের করে নিব। বুঝতে পারছি? মানে যদি খুব ঘুরাই অঙ্ক দিতে চাই এভাবে দিবে হয়তো। যে এফ ইকুয়াল টু এম এ, আমরা ফার্স্টে দেখো, ফার্স্টে কি চাইছে, গতিশক্তি, ফার্স্টেই গতিশক্তি সূত্র লিখবা, এরপরে ডান পাশে দিয়ে দেয়া আছে দিয়ে লিখবা, দেয়া আছে এম ইকুয়াল টু এত, এটা ইকুয়াল টু এত, এটা ইকুয়াল টু এত, দেখা যাচ্ছে এই দেয়া নাই, এ দেয়া নাই, সরি ভি দেয়া নাই, তাহলে ভি বের করে নিতে হবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে। ওখানে দেখা যাচ্ছে ইউ হচ্ছে 0 স্থির অবস্থান থেকে, টি দেয়া আছে কিন্তু এ দেয়া নাই, তাহলে এ বের করে নিতে হবে। এ বের করবো কি হবে, এফ ইকুয়াল টু এখান থেকে এফ বাই এম। খেয়াল করো, আমি সবসময় বলি যখন এফ জিরো করে দেওয়া হয়, যখন এফ জিরো করে দেওয়া হয় তখন এ কিন্তু জিরো হয়ে যাবে, এফ জিরো হলে এ জিরো। তাহলে ভাইয়া কি বস্তু থেমে যাবে না? একটা বস্তুর উপর যদি বল, লব্ধি বল জিরো হয়ে যায়, মানে বিপরীত দিক থেকে আসা বল, সামনের দিক থেকে আসা বল, সাইডের দিক থেকে আসা বল, সব বলগুলো মিলে যদি লব্ধি জিরো হয়ে যায় তখন বস্তুর ত্বরণ জিরো হয়ে যায়, মানে বেগের পরিবর্তন জিরো হয়ে যায়। বেগ জিরো হয়ে যাবে না, বেগের পরিবর্তন জিরো হয়ে যাবে, তার মানে তখন সমবেগে চলবে, অর্থাৎ যে বেগটা বল থামার মুহূর্তে যে বেগটা ছিল সেই বেগ দিয়ে সে চলতে থাকবে। কথাটা বুঝছো? সমবেগে চলবে। আমার কথাটা বুঝছো? এগুলো তোমার গতিতেই পড়ার কথা। কোন বস্তুর উপর যদি লব্ধি প্রয়োগকৃত লব্ধি বল শূন্য হয় তাহলে বস্তুর ত্বরণ শূন্য। ত্বরণের সংজ্ঞা কি? বেগ বাই সময় না, ত্বরণের সংজ্ঞা হচ্ছে বেগের পরিবর্তন বাই বেগের পরিবর্তন বাই সময়। তাহলে ত্বরণ শূন্য হওয়া মানে বেগের পরিবর্তন শূন্য, অর্থাৎ সমবেগে চলবে। লাস্ট মোমেন্টে বল থামার পূর্বে যে বেগটা সে পাইছে তাহলে সে বেগ দিয়েই চলবে। ধরো 20 সেকেন্ড পর একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করছি, 20 সেকেন্ড পর তার বেগ হয়েছে 5 মিটার পার সেকেন্ড, আমি বেগ বল থামাই দিছি, তাহলে 20 সেকেন্ডে ওই মুহূর্তে যেহেতু বল থামাই দিছি তার বেগ কত ছিল, শেষ বেগ 5 মিটার পার সেকেন্ড। তাহলে সে বাকি যতটুকুই যাবে কিভাবে যাবে, ওই 5 মিটার পার সেকেন্ড বেগে যাবে। তার মানে এর এর এরপরে যদি সে 10 সেকেন্ড চলে, 10 সেকেন্ড সে সমবেগে চলছে। যদি আর পরে আবার বল প্রয়োগ করি আর ওই 10 সেকেন্ডে তার গতিশক্তি সেম থাকবে না, যেহেতু ভি সেম, ভি এর পরিবর্তন হচ্ছে না, সবসময় একই গতিশক্তিতে সে যাবে। বুঝতে পারছি? তাহলে এইটুকু লিখে নাও, এই যা আমি লিখাইছি সেটা একটু লিখে নাও, আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা লিখতে থাকবো, আমি অঙ্ক দিব, যারা পারবা না চেষ্টা করবা, না পারলে ভাইয়াকে বলবা, তাহলে অঙ্ক করানোর সময় আমি বুঝাই দিব, তাহলে আরো বুঝবা। ফুল বুঝে তারপর অঙ্ক করবা এটা না, আমি যতটুকু কনসেপ্ট তোমাদেরকে পড়াবো সেটা তুমি বুঝার চেষ্টা করবা, লিখে ফেলবা। এরপর ধরো তুমি 50% বুঝছো, একটা ম্যাথ করতে গিয়ে দেখবা আরো একটু বুঝে গেছো, দেন ম্যাথটা না পারলে ভাই যখন বুঝাই দিব তাহলে আরো বুঝে যাবা। বুঝতে পারছি? অর্ক লব্ধি বল বলতে, ধর এটা একটা ডাস্টার, তুইও টানতেছিস এদিকে, আমি টানতেছি এদিকে, তো তোর দিকেও যাচ্ছে না আমার দিকেও যাচ্ছে না, তাহলে কি এদিক থেকে আমি টানতেছি, এদিকে বল প্রয়োগ করছি, তুই এদিকে বল প্রয়োগ করতেছিস, তোর একটা বন্ধুকে মাঝখানে রেখে তুইও টানতেছিস, তোর আরেকটা বন্ধু টানতেছে, ও ওইদিকে বল প্রয়োগ করছে, তুই এদিকে বল প্রয়োগ করছিস, কিন্তু ও নড়তেছে না, তার মানে দুজনের প্রয়োগকৃত বল সমান এবং বিপরীত, যার কারণে ওর উপর লব্ধি বল শূন্য হয়ে গেছে, মানে ও কোনো বল ফিল করতেছে না। বুঝতে পারছিস? যদি এরকম হয় তুই টেনে তোর দিকে নিয়ে আসতেছিস তাহলে লব্ধি বল তোর দিকে, ও যদি টেনে ওর দিকে নিয়ে যেত তাহলে লব্ধি বল ওর দিকে। লব্ধি বল বলতে একটা বস্তুর উপর অনেকগুলো বল কাজ করলে সবগুলো বল মিলে সে কোন দিকে যাবে, মানে কোন দিকটাতে তার বলটা, মেইন বলটা কাজ করবে, সে কোন দিকে যাবে। বুঝতে পারছি? এইটুকু হইলে হচ্ছে। রশি টানাটানি করে না অনেক সময়, দড়ি টানাটানি খেলা, ওই দড়ি টানাটানিতে দেখা যাচ্ছে দুই দিক থেকে বল প্রয়োগ করে, অনেক সময় দেখা যায় এক জায়গাতেই ঠিক আছে, কারণ এদিকের বল আর ওইদিকের বল সমান, তাহলে বল দুইটা সমান হয় এবং বিপরীত হয়, একটা বল আরেকটা বলকে নষ্ট করে দিচ্ছে, অর্থাৎ বস্তুটার উপর লব্ধি বল শূন্য, বস্তুটা কোনো দিকেই বল পাচ্ছে না, মানে স্মরণ হওয়ার জন্য। বুঝতে পারছি? আচ্ছা এটুকু লেখা হয়েছে, লেখা হলে ডান, আর কোনো কোয়েশ্চেন না, নো মোর কোয়েশ্চেন। আমি আমার ক্লাসে কোনো কোয়েশ্চেন অ্যাকসেপ্ট করি না, কোয়েশ্চেন অ্যাকসেপ্ট করি না, কারণ হচ্ছে যা পড়াই সেটা আগে বুঝো, সেটা মাথায় নাও। তোমরা যেটা করো সেটা মাথায় না নিয়ে অন্য একটা জিনিস তোমার মাথায় চলে আসে, আচ্ছা এটা কি, ওটা কি, এটা কি, যেটা পড়াইছি সেটাই ভুলে যাও। সো এটা হইতে পারবে না। আমার ক্লাসে তোমাকে যেটা বোঝানো হচ্ছে, যেটা পড়ানো হচ্ছে সেটা পারো কিনা, সেটা তোমার মেমোরিতে নিছো কিনা, নিলে তারপরে এক্সট্রা পরে পরে যদি কোনো কিছু থাকে। বুঝতে পারছি? সো ফার্স্টে লিখো ভাই, যেটা যেটা বলতে চাইছি, দেখো ভাইয়া কিছু ইনফরমেশন দিছি, যে বল যদি কোনো কারণে শূন্য হয় তাহলে ত্বরণ শূন্য হবে, মাস্ট। ত্বরণ শূন্য হওয়া মানে বেগের পরিবর্তন শূন্য হওয়া, বেগের পরিবর্তন শূন্য হওয়া মানে সমবেগে চলবে। তাহলে কত বেগে চলবে? সমবেগে। সমবেগটা কি? ওই বল থামানোর মুহূর্তে যে ফাইনাল বেগটা ছিল, যে শেষ বেগটা ছিল সেটা দিয়েই চলতে থাকবে, আজীবন চলতে থাকবে, যদি আর কোনো বল প্রয়োগ না করা হয়। এই কথাটা মেমোরিতে রাখো।
এই কথাটা বলতে গিয়ে এখানে কোন জিনিসটা আবার তোমার বুঝতে হবে সেটা পরে লেখা হয়েছে। ডান। আমি ফার্স্টে তোমাদের বই ধরে আগাচ্ছি। তোমাদের বইয়ে যা কিছু আছে আমি ইচ এন্ড এভরি ডিটেল ক্লিয়ার করে দেবো। এরপর আমার যদি মনে হয় আরো এক্সট্রা কিছু বলতে হবে, যেমন আমি কাজ ক্ষমতা শক্তি তোমাদের ফ্রি ক্লাসে পড়ানোর সময় অনেক কিছু দেখাইছি, আমি ওই এক্সট্রা জিনিসগুলো বলে দিব। এরপর তোমরা তোমাদের অনুশীলনী সলভ করবা, টেস্ট পেপার করার চেষ্টা করবা, দেন ভাইয়া টেস্ট পেপার থেকে বেছে যদি পারি কিছু প্রবলেম তোমাদেরকে সলভ করে দেবো। এভাবে আমাদের ক্লাসগুলো আগাবে, বুঝতে পারছি? তাহলে একটা প্রশ্ন লিখো, নিজের মতো করে সলভ করবা, বই থাকবে না তোমাদের সামনে। এখন আমার ক্লাস করার সময় তোমরা কখনো কোনো বই রাখবা না, তোমরা জাস্ট একটা খাতা আর কলম, বুঝতে পারছি? একটা খাতা কলম রাখবা, যেটা করতে বলি সেটা করে ফেলবা। হ্যাঁ, আগে করছো পরে করছো এই সময় করে ফেলছি বা এটা না তো কিসে, একবার করছো কিসে, আরেকবার করবা আরেকবার করবা আরেকবার করবা। দ্য মোর ইউ, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার ব্যাপারটা ইজি হয়ে যাবে, তত তুমি কম টাইমে পারবা, বুঝতে পারছো? লেখো 10 কেজি ভরের। আর তোমাদের মধ্যে অনেকেই মানে বলতে পারো ভাই আপনি তো বই পড়াচ্ছেন, কি এগুলা? তো বই না পড়ায় কি পড়াবো, তোমাদের টেক্সট বুকই তো সব। হ্যাঁ, আমি চাইলে তো তোমাকে ইন্টার থেকে পড়ায় উল্টে ফেলতে পারি, কিন্তু লাভ কি, তোমার জন্য তো সেটা লাভ নাই। আমি তোমার জন্য যতটুকু লাভ, যতটুকু পড়লে তোমার জন্য খুব ভালো হয় সেটা করবো। এখানে শো অফ করার কিছু নাই, শো অফ করতে হবে না, শো অফ করার দরকার নেই। যতটুকু তোমার দরকার আমি তোমাকে দিতে পারবো, ইটস এনাফ। তো হচ্ছে তোমার এখন দরকার হচ্ছে টেক্সট বুক ভালো মতো ক্লিয়ার করা, টেক্সট বুকের অনুশীলনী এমসিকিউ ভালো মতো ক্লিয়ার করা। এই দুইটা ভালো মতো ক্লিয়ার করে ফেললে দুই একবার রিভিশন দেয়া, এরপর গিয়ে টেস্ট পেপার সলভ করা। এই তিনটা জিনিস তোমরা আগে করে রাখবা। যদি শেষ হয়ে যায় তাহলে আবার করবা, তাহলে যেটা হবে তোমাদের মানে ক্লাস 10 এর বইগুলো এমন ভাবে করা হয়েছে এখানেই 30% ইন্টারের পড়া তোমরা আগে থেকে পেয়ে যাও। তার মানে এটা যদি তুমি ভালো মতো পড়তে পারো তাহলে 30% ইন্টারের পড়াও তোমার কাভার হয়ে যাচ্ছে, বা 20% কাভার হয়ে যাচ্ছে। এটা তোমার জন্য সুবিধা। তো এই পড়াগুলো ভালো মতো পড়বা, ঠিক আছে? দেখো 10 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এক বস্তুটির গতিশক্তি কত? অর্থাৎ 10 সেকেন্ড পর বস্তুটার গতিশক্তি কত? 2, এখানে একটা কথা লিখছে 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করছে, মানে এরপর আর বল প্রয়োগ করে নাই। তাহলে আমি ওই 10 সেকেন্ডের জন্য গতিশক্তি কত সেটা বের করতে বলছি। 2, 20 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি কত? বস্তুর গতিশক্তি কত? দেখো প্রশ্ন দেখে ঘাবড়াবা না, তোমার কি চাইছে সেটা তুমি দেখবা। তোমার চাইছে ½ mv², তাহলে এম বের করবা, ভি বের করবা, বসাই দিবা। এরপরে সেম ভি পাইলে তুমি গতিশক্তি পেয়ে যাচ্ছ 3। যদি পুরো, যতক্ষণ বল না থাকলে কিন্তু বেগ চেঞ্জ হবে না, বল অ্যাপ্লাই করলে বেগ চেঞ্জ হইতেই থাকবে। হ্যাঁ, যদি পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করা হয় তাহলে 20 সেকেন্ড পর গতিশক্তি কত? প্রথম প্রশ্ন হচ্ছে দেখো প্রশ্নটা হচ্ছে 10 কেজি ভরে একটা স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। কত সেকেন্ড ব্যাপী? 10 সেকেন্ড, এরপরে থামাই দিচ্ছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে 10 সেকেন্ড পর বস্তুর গতিশক্তি কত, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 20 সেকেন্ড পর বস্তুর গতিশক্তি কত, তৃতীয় প্রশ্ন হচ্ছে দেখো 10 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের পর থেকে কিন্তু বল ছিল না, তার মানে সমবেগে চলছে, একই বেগ। তারপর আবার বলছে না আমি পুরো 20 সেকেন্ড যদি বল প্রয়োগ করতাম তাহলে 20 সেকেন্ড পর গতিশক্তি কত হতো।
হ্যাঁ অর্ক ঠিক আছে 1 নম্বর। অর্ক তোর 1 নম্বরের অ্যান্সার ঠিক আছে, গুড। হ্যাঁ তানিশা গুড। হ্যাঁ আদিব 1 নম্বরের অ্যান্সার ঠিক আছে, গুড। ওমর 1 নম্বরের অ্যান্সার ঠিক আছে। ওমর এটা কি 2 নম্বরের অ্যান্সার ছিল ওমর? ওমরের 2 নম্বরের অ্যান্সার ঠিক নাই। ওমর 2 নম্বরের অ্যান্সার হয় নাই। 3 নম্বরের অ্যান্সার 3 নম্বরের অ্যান্সার হয় নাই। 2 নম্বরের অ্যান্সার কারো হচ্ছে না। ওমর 3 নম্বরের অ্যান্সার ঠিক আছে, 3 নম্বর ঠিক আছে, বাট 2 নম্বর। হ্যাঁ ওমর আচ্ছা সরি, ওমর গুড। ওমরের অ্যান্সার 2 নম্বরের অ্যান্সারও ঠিক আছে, 3 নম্বরের অ্যান্সারও ঠিক আছে। তানিশা তোমার 2 নম্বরের অ্যান্সারটা একটু দেখো। ওমর গুড। ওমর হায়দার আদি গুড। ওয়াসিকা, তুর্য তোমরা অ্যান্সার দিচ্ছ না কেন? অর্ণবেন তোমরা অ্যান্সার দাও। ওয়াসিকুর রহমান মিয়াজি, ওয়াসিকা সিকদার অ্যান্সার দাও। আচ্ছা খেয়াল করো, এখানে যেটা হচ্ছে, আমি তোমরা যারা ট্রাই করতেছো করো, যেহেতু এতক্ষণে পেরে ফেলার কথা। খেয়াল করো 1 নম্বরে 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করছে, তাহলে যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করবে ততক্ষণ পর্যন্ত ত্বরণ থাকবে। ত্বরণ থাকা মানে কি? বেগের পরিবর্তন হবে, অর্থাৎ বেগ বাড়তে থাকবে। তাহলে আমাদের 10 সেকেন্ড পর্যন্ত আমাকে গতিশক্তি বের করতে বললে সূত্র হচ্ছে হাফ এম ভি স্কয়ার। আমি এম জানি 10 কিন্তু ভি জানি না। কয় সেকেন্ড পর? 10 সেকেন্ড পর ভি বের করতে বলছে। তাই 10 সেকেন্ড পরের জন্য সূত্র কি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ হচ্ছে 0 যেহেতু স্থির অবস্থান থেকে, তাহলে এটি টি দেয়া আছে 10 কিন্তু এ দেয়া নাই। আবার আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, এখান থেকে আমরা এ বের করে ফেলবো এফ বাই এম। এফ কত? এফ হচ্ছে 10, এটা হচ্ছে 10, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের ত্বরণ বের হচ্ছে 1 ইন্টু 10, বেগ বের হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগ। সুতরাং আমাদের হাফ এমভি স্কয়ার হবে গতিশক্তি। হাফ এমভি স্কয়ার, হাফ ইন্টু 10 ইন্টু 10 স্কয়ার, তার মানে 500 জুল। এটা ছিল 10 সেকেন্ডের জন্য। খেয়াল কর, এটা ছিল 10 সেকেন্ডের জন্য। 10 সেকেন্ড পর থেকে এফ 0, 2 নম্বর 10 সেকেন্ড পর থেকে এফ কি 0, এফ 0 হলে এ 0, তার মানে বি হচ্ছে ধ্রুবক, বি হচ্ছে সমবেগে হয়ে যাবে। তাহলে 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সব সময় একই বেগেই চলছে, সেটা কি? ভি। তাহলে ভি এর কোনো পরিবর্তন হয় নাই। তাহলে ভি কত? ভি 20 সেকেন্ড পরও 5 মিটার পার সেকেন্ডই থাকবে। দেখো 10 সেকেন্ডে ভি ছিল 5 মিটার পার সেকেন্ড, তাহলে 20 সেকেন্ড পরও ভি একই থাকবে। কেন? কারণ বেগের কোনো পরিবর্তন হয় নাই। তোমরা যারা বেগের পরিবর্তন বের করে ফেলছো, হবে না তো? এখানে তো তোমরা ত্বরণ দিয়ে বেগের মান বের করছো 20 সেকেন্ডের জন্য, ত্বরণই তো নাই, ত্বরণ তো শূন্য। যখনই 10 সেকেন্ডে বল অফ করে দিছে তখনই ত্বরণ শূন্য হয়ে গেছে। তানিশা বুঝছিস? ভাইয়া কিন্তু এর আগে এটাই বুঝাইছে অনেকক্ষণ ধরে। এই জন্য বলি যেটা বুঝাই সেটা আগে মাথায় নেই। ভাইয়া বলছি কি, বল যখন 0 ত্বরণ 0 হয়ে যায়। এরপর যদি তুই 20 সেকেন্ডের জন্য ভি প্লাস ইউ প্লাস এটি বের করতে চাস, টি তো 0, সরি এ তো 0, তাহলে সেম বেগই থাকবে। 10 সেকেন্ডের যে বেগটা ছিল 20 সেকেন্ড পরও একই বেগ থাকবে। তাইলে গতিশক্তিও একই থাকবে। গতিশক্তিও কত? 500 জুল থাকবে। বুঝতে পারছি? তাহলে আমাদের গতিশক্তির কোনো চেঞ্জ হবে না যেহেতু বল প্রয়োগ করা হচ্ছে না। বুঝছি? হ্যাঁ তুর্য, অর্ক গুড। অর্ক গুড। খেয়াল কর, যখনই আমাকে বলছে 3 নম্বরে বলছে, 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলতেছে আচ্ছা বল বন্ধ করে নাই, 20 সেকেন্ড পর্যন্ত যদি বল চলতো তাহলে কি হইতো? 2 নম্বরে হচ্ছে কি 10 সেকেন্ড পর থেকে 20 সেকেন্ডে বল অফ। 3 নম্বরে বলছে না, বল যদি তাও রানিং এ থাকতো, বল যদি অ্যাপ্লাইড হইতো, বল যদি থাকতো তাহলে কি হবে? বল যদি থাকে, খেয়াল কর, তাহলে আমাদের যেহেতু বল আছে, বল থাকলে ত্বরণও সেম থাকবে। ত্বরণ কত? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণটা থেকে যাবে যেহেতু বল আছে।
তখন আমার v ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে আমরা ইউ হচ্ছে 0, যেহেতু 20 সেকেন্ড একই ত্বরণে চলতেছিল তখন আমরা 1 ইন্টু 20 দিতে পারতাম, তখন এটা হইতো 20 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে আমাদের তখন বেগ হইতো 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং তখন আমার গতিশক্তি হইতো হাফ mv স্কয়ার সমান হাফ ইন্টু 10 ইন্টু 20 স্কয়ার। 20 স্কয়ার মানে 400, 400 ইন্টু 4 5 20, 2000 জুল। বুঝতে পারছি? আমাদের অ্যান্সার হইতো 2000 জুল। আমি কি বুঝাইতে পারছি তানিশা? না 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 অর্ক, 2 নম্বরের ক্ষেত্রে তুমি যেটা বলতেছো সেটা ভুল। 2 নম্বরের ক্ষেত্রে খেয়াল কর, 2 নম্বরের ক্ষেত্রে এই 10 সেকেন্ডে কি ছিল? 10 সেকেন্ডে ভি বেগ ছিল ভি, ভি হচ্ছে 5, এখানে ইউ ছিল 0, তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত এফ ছিল, এখান থেকে ছিল না, এই পয়েন্ট থেকে এফ ছিল না। তাহলে এই পয়েন্ট থেকে যেহেতু শুরু করতেছে, এফ ছাড়া বল ছাড়া যে গতি সেটা এই পয়েন্ট থেকে শুরু করছে, তাহলে এটা হবে এই পয়েন্টটা তো হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এই পয়েন্টটা আর স্টার্টিং পয়েন্ট থাকবে না। কথাটা বুঝছো? এই পয়েন্টটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তোমাদের গতি যার কাছেই পড়ছো গতি নিয়ে তোমাদের কনসেপ্টে ঝামেলা আছে, ভাইয়া যদি গতি পড়াই তাহলে ক্লিয়ার করে দিব। দেখো যেহেতু গতি শুরুর দিকে চ্যাপ্টার, এই জন্য পড়াইতেছি না। তবে আমি ফ্রি ক্লাসে গতি পড়াবো, ঠিক আছে? লাইভ ফেসবুক পেজে আমি ফ্রি ক্লাসে গতিটা বুঝাই দিব, যাতে তোরা গতিটা বুঝতে পারিস। বুঝতে পারছিস? খেয়াল কর, এখানে এটা স্টার্টিং পয়েন্ট হবে, এটা স্টার্টিং পয়েন্টের জন্য আদি বেগ হচ্ছে 5, পরে হচ্ছে দেখ খেয়াল কর, তাহলে আমি যদি নতুন বেগ বের করতে যাই তাহলে v ইকুয়াল টু এটি, v হচ্ছে 5, এবার ত্বরণ হচ্ছে 0, তাহলে নতুন বেগ হচ্ছে v 5 মিটার পার সেকেন্ড। তুমি যেটা করতেছো অর্ক, সেটাতে তো v 0 চলে আসে, v 0 চলে আসলে তো তোমার গতিশক্তি 0 চলে আসে, গতিশক্তি তো 500 জুল আসবে না। বুঝছিস? 2 নম্বরের ক্ষেত্রে হচ্ছে পয়েন্টটা এখান থেকে শুরু হবে ভি, তাহলে আদি বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, 5 মিটার পার সেকেন্ড। তাহলে আদি বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এটি ত্বরণ 0, এর পরের 10 সেকেন্ডের জন্য 10 ইন্টু 0 0, তাহলে 5ই থেকে যায়। বুঝতে পারছিস? হ্যাঁ তানিশ, এটা বুঝাই দিছি একটু আগে। আচ্ছা এটা লিখে ফেল, ওই টপিকটা আমি বলবো একটু পর, এই অঙ্কটা করে ফেল। তানিশা আমি একটু এখনই বুঝাই দিছি কেমনে 5 লিখছি। তাও তো, তাও হচ্ছে যেহেতু আরেকবার বুঝাবো, আপাতত অঙ্কটা করে ফেল। অঙ্কটা করা হয়ে গেলে ভাইকে বলো। এই যে এখানে বুঝাই দিছি আমি, এখানে বুঝাই দিছি কেন v5 লিখছি। কারণ আমার তখন বল ছাড়া আমি শুরু করছি এই পয়েন্ট থেকে, এই সেই পয়েন্টটা যে পয়েন্টে বল থামাইছি সেই পয়েন্টের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সেই পয়েন্টটা পরবর্তীর জন্য আদি পয়েন্ট, আদি বেগ। তাহলে আদি বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বল ছাড়া যখন যাত্রা শুরু করতেছে, এবং যেহেতু কোনো বল প্রয়োগ করে নাই, ত্বরণ শূন্য, তাহলে শেষ বেগ 10 সেকেন্ড পর, আরো 10 সেকেন্ড পরও বেগ 5 মিটার পার সেকেন্ডই থাকবে। এখন বুঝছিস? গুড। আচ্ছা এটা লিখা হয়েছে, লিখা হলে ডান বলো, তাহলে ভাই নতুন আরেকটা অঙ্কে যাই। মুছে দিতে পারবো? মুছে দেই। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা অঙ্ক করি। 10 কেজি ভরের 10 কেজি ভরের একটি বস্তুকে
বল প্রয়োগ করে গতিশীল করায় তার গতিশক্তি হয়েছে 80 জুল। বস্তুটির বেগ কত? দেখি বের করো। এবার গতিশক্তি দেয়া আছে, ভি বের করো, দেখি করো। তার মানে আমার গতিশক্তি দেয়া আছে কত? গতিশক্তি ইকুয়াল টু 80 জুল। তাহলে হাফ mv স্কয়ার ইকুয়ালস টু 80 জুল, 80। সুতরাং v স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু 80 ডিভাইডেড বাই m। সুতরাং m ইকুয়াল টু কত? 10 না? তাহলে 10 কাটাকাটি গেলে v ইকুয়াল টু হচ্ছে √16 সমান 4। তাহলে 4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের অ্যানসার, নাকি? 4 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমরা গতিশক্তি জিনিসটা পারবো। এখন আমরা যাব বিভব শক্তিতে। এবার আমরা আসি হচ্ছে বিভব শক্তি। হয়েছে সবার? আমরা নেক্সট টপিকে যাব। হ্যাঁ, তানিশা, ওয়াসিকুর রহমান মিয়াজি, ওমর হায়দার, অর্ক গুড, তুর্য গুড। আচ্ছা, তাহলে আমরা পারবো এগুলা। এখন হচ্ছে বিভব শক্তি, খেয়াল করো। বিভব শক্তি হচ্ছে আলটিমেটলি সঞ্চিত শক্তি। খেয়াল কর, মানে কাজ করতেছে, দেখো কাজ করলে যে শক্তিটা জমা হয় সেটাই হচ্ছে বিভব শক্তি। খেয়াল করো, আমি এই বস্তুটাকে তুলে এখানে রাখলাম, এখানে রাখছি। তাহলে এই বস্তুটাকে তুলে ভাই এখানে রাখছি। হ্যাঁ, তাহলে এই বস্তুটার মধ্যে এই বস্তুটা কোন বলের বিরুদ্ধে এখানে আছে? অভিকর্ষ বলের বিরুদ্ধে দাঁড়ায় আছে না? তার মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে যেহেতু ও এতটুকু দূরে উঠছে, কাজ করে উঠছে, কার বিরুদ্ধে কাজ করছে? অভিকর্ষ বলের বিরুদ্ধে। অভিকর্ষ বল ওকে পেছন দিকে টানছে, ও উপর দিকে ওঠার চেষ্টা করছে। তাহলে এই বলের বিরুদ্ধে কাজ করার কারণে তার মধ্যে একটা শক্তি জমা হয়েছে। কিভাবে বুঝবো? খেয়াল কর, আমি যদি এটা ছেড়ে দিই তাহলে এটা আমার হাতের উপর গিয়ে একটা শক্তি দিচ্ছে না? এখন এটা যদি একটা 20 কেজি ওজনের হইতো তাহলে আমার হাতের উপর পড়লে আমার হাতটা থেতলে যেত না? তাহলে এটা দিয়ে একটা কাজ হচ্ছে, আমার হাত থেতলে দিতে পারতেছি না? তোদেরকে যে এইভাবে জ্বালাইতেছি, এভাবে পড়াইতেছি, সেজন্য একটা পানিশমেন্ট দেওয়া যাচ্ছে। তাহলে খেয়াল করো, এই যে একটা বস্তুকে তার আগে অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে নিয়ে গেলে বস্তুর মধ্যে কাজ করার যে শক্তি সঞ্চিত হয়, কাজ করার জন্য যে শক্তি সঞ্চিত হয় সেটাকে বিভব শক্তি বলে। তো আমাদের নরমালি আমরা যেটা করি বিভব শক্তি বলতে উচ্চতা চেঞ্জ হইলে, উচ্চতা একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, সেখান থেকে যদি তাকে অন্য কোনো উচ্চতায় নিয়ে যায় তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে সে কাজ করে। এই অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে গিয়ে তার মধ্যে একটা শক্তি জমা হয়, সেই শক্তিটাকে আমরা বিভব শক্তি বলতেছি। কিরকম? খেয়াল কর, একটা বস্তু এখানে ছিল, এখান থেকে তাকে আমি এইখানে নিয়ে তুলে রাখছি, তার মানে এই উচ্চতায় তাকে আমি উঠাইছি। তাহলে তার কতটুকু কাজ হয়েছে? তার কাজ হয়েছে এফ এইচ, মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে বললে মাইনাস এফ এইচ। ও নিজে একটা বল প্রয়োগ করছে না, সেই বলের পক্ষে হইলে এফ এইচ। এফটা কি? খেয়াল করো কতটুকু বল প্রয়োগ করতে হয়েছে তাকে। খেয়াল করো, এই বস্তুটাকে উঠাইতে আমি যদি এই ডাস্টারটাকে উঠাইতে যাই, যে পরিমাণ বল প্রয়োগ করবো, এই ডাস্টারের জায়গায় যদি 20 কেজি ওজন হয়, আমি কি সেম বল প্রয়োগ করে উঠাইতে পারবো? না, তখন আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। কেন? কারণ ডাস্টারের ওজন বেশি, তাহলে যতটুকু ওজন ততটুকু বল প্রয়োগ করতে হবে না? তাহলে এই এফটা
বস্তুর ওজনের উপর ডিপেন্ড করবে। কিসের উপর? বস্তুর ওজন। বস্তুর ওজন যতটুকু ততটুকু বল প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে এখানে mg লিখে দিতে পারি না? ওজন ইকুয়াল টু mg, তাহলে w ইকুয়াল টু mg h। w ইকুয়াল টু কত? mg h। এটা হচ্ছে আমার বিভব শক্তির সূত্র, লিখে নাও। w ইকুয়াল টু mg h। অবশ্যই উচ্চতার পরিবর্তন হইতে হবে, উচ্চতার পরিবর্তন না হলে বিভব শক্তির পরিবর্তন হবে না, যেহেতু এখানে অভিকর্ষ বলের জন্য আমরা বিভব শক্তিটা কাউন্ট করতেছি। হ্যাঁ, অন্য ভাবেও বিভব শক্তি কাউন্ট করা যায়, যেমন স্প্রিং, যেমন উপরে নিচে না গিয়ে যদি আমি এদিকে স্প্রিং কে টানি, স্প্রিং এর মধ্যে একটা কাজ করার শক্তি সঞ্চিত হয়, সেটাও বিভব শক্তি। মানে অবস্থার পরিবর্তনের কারণে যে শক্তি জমা হবে, যদি গতি শক্তি না থাকে, গতি না থাকে, তাহলে সেটাকে আমরা বিভব শক্তি বলতে পারবো। আমি এখন দেখাইছি হচ্ছে অভিকর্ষ বলের জন্য। অভিকর্ষ বলের জন্য হইলে সেটাকে অবশ্যই উচ্চতা চেঞ্জ করতে হবে। যেমন লিখে নাও, আচ্ছা আমি একটু পর বলতেছি, এটুকু লিখে নাও। তাহলে লেখা হয়েছে, এটুকু কি লেখা হয়েছে? এইটুকু লিখা হইলে ভাইয়াকে বল, এটুকু লিখছিস? আচ্ছা, এটুকু যদি লিখা হয়, তোরা আমাকে বল যে একটা বস্তুকে আমি এইখান থেকে সরাইয়ে এখানে আনলাম, এতটুকু হচ্ছে এস বা এইচ ইকুয়াল টু হচ্ছে 10 মিটার। আমি একটা বস্তুকে এইখান থেকে সরাই এখানে আনলাম, 10 মিটার সরণ হয়েছে। এখন আমাকে বলো যে এর বিভব শক্তির পরিবর্তন হয়েছে কিনা। বিভব শক্তির পরিবর্তন হয়েছে কিনা, বিভব শক্তির পরিবর্তন হয়েছে কিনা। এখান থেকে এনে এখানে স্থির করে রাখছি, আমি এখান থেকে ঠেলে এনে এখানে রাখছি স্থির অবস্থায়, তাহলে ওর বিভব শক্তির পরিবর্তন হয়েছে কিনা, হলে কতটুকু, আমাকে অ্যান্সার দাও। আচ্ছা, আর করো না, আগে আমার প্রশ্নের অ্যান্সার দাও। বিভব শক্তির পরিবর্তন হয়েছে কিনা বলো তো। এইখানে এইখান থেকে হইলে কতটুকু, এখানে বিভব শক্তিটা কতটুকু, বিভব শক্তি বের করো। বিভব শক্তি কত, বিভব শক্তি কত বের করো। একটা বস্তুকে আমি এইখান থেকে সরায়ে 10 মিটার দূরে গিয়ে আবার রাখছি, বস্তুটার মধ্যে বিভব শক্তি কতটুকু হবে। ভালো করে চিন্তা করে বলো, বিভব শক্তির পরিবর্তন হয়েছে কিনা, হলে বিভব শক্তি কত। আচ্ছা, বিভব শক্তির পরিবর্তন হয় নাই নাকি, কেন হয় নাই? বাকিরা ওমর হায়দার, ওয়াসিকা, ওয়াসিকুর, ওয়াসিকা, সরি ওয়াসিকা শিকদার, ওমর হায়দার, বা তোমরা কিছু বলছো না কেন? দেখো, রেসপন্স করবা, রেসপন্স না করে তুমি যদি বসে থাকো আমারটা মনে হয় ভুল হবে। ভুল হলে হোক। আর দেখো, কেউ যদি খুব সহজ কোনো জিনিস ভুল করে, অন্য কেউ সেটাতে ইন্টারফেয়ার করবা না। এখানে আমার সাথে তুমি ক্লাস করতেছো, বাকিরা বাকিরা কে কি বলতেছে সেটা নিয়ে কেউ কিছু বলবা না। আমি যেন কোনোদিন কখনো না দেখি যে আরেকজন কমেন্ট করছে সেটা নিয়ে তুমি কথা বলতেছো, কারণ ও আমার সাথে কথা বলতেছে, সো তুমি ইন্টারফেয়ার করতে পারবে না এখানে। তুমি আমার সাথে কথা বলতেছো, আর কেউ ইন্টারফেয়ার করতে পারবে না এখানে। আমি ইন্টারফেয়ার করতে, তুমি আমাকে একটা জিনিস বলছো, আমি সেটা নিয়ে বলতে পারবো। সো কেউ যদি একটা সহজ প্রশ্নের উত্তর ভুল করে, সেটা আমি দেখবো, তোমাদের দেখার দরকার নাই। তুমি তোমারটা দিবা অ্যান্সার, ভুল হতেই পারে, ভুল থেকে আমরা শিখবো। হ্যাঁ, আচ্ছা, এখানে
বিভব শক্তির পরিবর্তন হচ্ছে না কেন? কারণ এখানে বস্তুর উচ্চতার কোনো পরিবর্তন হয়নি, বস্তুর উচ্চতার কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে, তাহলে এইখানে বিভব শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না। অন্য তুমি না আবার হয়েছে বলতেছো। আচ্ছা দেখো, এখানে বিভব শক্তির কোনো পরিবর্তন হয় না। এবার বলো, অর্ক প্রশ্ন বলো তোমার, অর্ক তোমার প্রশ্ন করো। অর্ক তোমার প্রশ্ন করো। কেন থাকবে না অভিকর্ষজ ত্বরণ? অভিকর্ষজ ত্বরণ আছে না, যেখানে বল আছে সেখানেই ত্বরণ আছে। যেহেতু অভিকর্ষ বল আছে সেহেতু অভিকর্ষ ত্বরণ আছে। কিরকম? একটা বস্তু ধর উপর দিকে যাচ্ছে, এগুলো গতিতে পড়ার কথা। একটা বস্তু তুমি ছেড়ে দিছো, উপর থেকে ছেড়ে দিছো, উপর থেকে ছেড়ে দিছো, উপর থেকে ছেড়ে দিছো কিন্তু কোনো বল প্রয়োগ করো নাই। তুমি একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিছো, তুমি কি বল প্রয়োগ করছো? এমনি না, তুমি জাস্ট ছেড়ে দিছো। তাহলে বস্তু ছেড়ে দেওয়ার পরও বস্তুটা নিজে নিজে পড়ে গেছে না, তাহলে অবশ্যই নিচ থেকে কেউ ওকে টানতেছে। যে বলে টানতেছে সেটা হচ্ছে অভিকর্ষ বল। আর অভিকর্ষ বল থাকলে অবশ্যই ত্বরণ থাকবে। কিরকম? তার বেগের পরিবর্তন হবে, বেগ বাড়তে থাকবে। বুঝতে পারছো? সেই জন্য অভিকর্ষ বলের কারণে কোন একটা বস্তুর বেগের পরিবর্তন হয় না। এই বেগের পরিবর্তন যে ত্বরণে, মানে কোন একটা বস্তুর উপর অভিকর্ষ বলের জন্য ত্বরণ হয়, ত্বরণ সৃষ্টি হয়, সেই ত্বরণটাকে আমরা অভিকর্ষজ ত্বরণ বলি। বুঝতে পারছো? অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণটা, একটা বস্তু নিচে নামলে অভিকর্ষজ ত্বরণ পজিটিভ হয়, মানে ওইদিকেই বলের, যেহেতু বলের পক্ষে নামতেছে। আর একটা বস্তু যদি উপরের দিকে ছুরি, দেখো উপরের দিকে যাচ্ছে কিন্তু বলটা নিচের দিকে টানতেছে, সেই ক্ষেত্রে ত্বরণ নিচের দিকে হয়, মানে এই বস্তুটার বেগ কমতে থাকে। কেন? নিচের থেকে কেউ একজন টানতেছে, মানে জি নেগেটিভ। এই জন্য আমরা যখন একটা বস্তু নিচের দিকে নামে তখন ইউ প্লাস জিটি বলি। যখন উপরে উঠে, যখন উপরে উঠে তখন আমরা বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি বলি। মানে বেগ কমতে থাকে। উপর দিকে যদি একটা বস্তুকে কোনো ব্যাগে ছুড়ে মারলে বেগ কমতে কমতে জিরো হয়ে যায়, মানে সে উপর দিকে যাইতে এক সময় থেমে গিয়ে আবার আসে। আর নিচের দিকে ফেললে বেগ জিরো থেকে বাড়তে 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 অনেক বেশি হয়ে যায়। বুঝতে পারছো? ওয়াসিকুর রহমান মিয়াজি, বুঝছো? এক্স্যাক্টলি, আমি এস বা এইচ লিখছি কেন? দেখো, আমি এইচ লিখলে কি হাইট হয়ে যাবে? এটা তো হাইট না। তোমাদেরকে আমি বুঝাইতে চাইছি, তোমরা এইচ দিয়ে হাইটই বলতে হবে তা না। তুমি চোখে তুমি যেটা চোখে দেখতেছো সেটা বিশ্বাস করবা। যেমন আমি চোখে তোমাদেরকে আঁকি দেখাইছি যে এখানে হাইট চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমি একটা কনফিউশনের জন্য এইচ দিয়ে ডোনেট করছি, করতে পারি না আমি? আমি সেটার নাম এইচ দিতে পারি না, যে হ্যাঁ এখানে দূরত্বকে আমি এইচ দিয়ে প্রকাশ করতেছি, আমি পারি, এইচ দিয়ে প্রকাশ করতে পারি। বুঝতে পারছো? এইখানে এই ঝামেলাটা। তোমরা এইচ বলতেই যে এটা উচ্চতা হবে তা তো না, তুমি তো দেখতে পাচ্ছ। তো যেটা দেখতে পারতেছো সেটা বিশ্বাস করবা। শুধুমাত্র এইচ দেখেই বা এইচ দিছেন কেন এমজিএইচ, তাহলে তো তোমাদের কনসেপ্ট ভুল হয়ে যাচ্ছে। তুমি কনসেপ্টের উপর থাকতেছো না। বুঝতে পারছো? অর্ক, বিভব শক্তি কেমনে প্রতিবিন্দুতে সমান হয়? অর্ক, অর্ক বিভব শক্তি কিভাবে প্রতিবিন্দুতে সমান হয় খেয়াল করো। এইখানে উচ্চতা হচ্ছে একটা, এখানে হচ্ছে উচ্চতা h1, এই বিন্দুতে উচ্চতা হচ্ছে h2, এই বিন্দুতে উচ্চতা হচ্ছে h3। তাহলে এক এক বিন্দুতে বস্তুর অবস্থানের উপর উচ্চতা ভিন্ন ভিন্ন, তাহলে এক এক বিন্দুতে বিভব শক্তি ভিন্ন ভিন্ন না? এই বিন্দুতে এক ধরনের বিভব শক্তি, এই বিন্দুতে যদি বিভব শক্তি হিসাব করি mgh3, এই বিন্দুতে যদি হিসাব করো সেটা হচ্ছে mgh2, এই বিন্দুতে যদি হিসাব করো সেটা হচ্ছে mgh1। তাহলে কেমনে একই হবে? বিভব শক্তি এক একটা বিন্দুতে এক এক রকম। যদি এরকম হয় যে এই একই উচ্চতায় অনেকগুলো বিন্দু আছে, একই উচ্চতায় অনুভূমিক বরাবর অনেকগুলো বিন্দু আছে, একই উচ্চতায়, ধরো এখান থেকে এই উচ্চতাটা হচ্ছে এইচ, এই উচ্চতায় সবগুলো বিন্দুতে বিভব শক্তি একই। অনুভূমিক বরাবর, অনুভূমিক বরাবর সবগুলো বিন্দুতে বিভব শক্তি একই। অনুভূমিক বরাবর বিভব শক্তি একই থাকে সবগুলো বিন্দুতে, কিন্তু উচ্চতা চেঞ্জ হলে বিভব শক্তি চেঞ্জ হয়। অর্ক বুঝছিস? বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আজকের দিনের লাস্ট অঙ্কটা করো। দেখো, কোন বস্তুকে ভূমি থেকে 20 মিটার উচ্চতায় নেয়া হলে
বস্তুর বিভব শক্তি কত? বিভব শক্তি কত? m equal to 2 কেজি, g equal to 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো আমি অভিকর্ষ তখন 10 বলছি যেন তোমাদের হিসাবের ক্যালকুলেশন সহজ হয়, হিসাবটা সহজ হয়, এজন্য তাড়াতাড়ি বলো। হ্যাঁ অর্ণব, ওয়াসিকুর রহমান মিয়াজি, ওমর হায়দার আদি, অর্ক, অরণ্য, তানিয়া ইসলাম, হ্যাঁ তোমাদের সবার অ্যান্সার ঠিক আছে, গুড। তানিশা, তানিশা গুড। আচ্ছা কারিব গুড। আচ্ছা মানে কারিবের মানে কারিবের ফেসবুক থেকে যে ক্লাস করতেছো তোমার নাম কি জানি? ভাইয়াকে তোমার নামটা একটু বলো। আচ্ছা খেয়াল করো, তো ভাইয়াদের আসলে অনেকদিন হচ্ছে ক্লাস হচ্ছে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বলিও, যেহেতু ভাইয়াদের দেখো এখানে মোস্ট প্রবাবলি অলমোস্ট যারা পড়াইতেছে মোটামুটি তোমাদের জন্য চেষ্টা করতেছে যতটুকু ভালো কিছু দেয়া যায়। আর আমাদের পেমেন্টটা অনেক কম, 1000 টাকা মাসে হচ্ছে তোমার, প্রায় সপ্তাহে 6 দিন ক্লাস, একটা দিন পরীক্ষা, পরীক্ষাগুলো এমসিকিউ নিছে, এবার তোমাদের যদি একটা চ্যাপ্টার শেষ হয় সেটার উপর সিকিউ নেওয়া হবে, সিকিউ এমসিকিউ দুটাই নেওয়া হচ্ছে। সো টোটাল একটা বেশ মানে আমাদের ব্র্যান্ড নাই, মানে অনেক বড় একটা নাম নাই, অনেক বড় কিছু নাই, কিন্তু আমরা চেষ্টা করছি তোমাদেরকে ভালো দেওয়ার জন্য। সো ভাইয়াদের জন্য একটু কাজ করতে পারো, যেমন চিটং এ প্রায় তোমাদের ব্যাচের 1 লাখ স্টুডেন্ট আছে হয়তো, হ্যাঁ 50,000 স্টুডেন্ট আছে, তো ওখান থেকে কিছু স্টুডেন্ট কে বলতে পারো তোমরা, তোমাদের যারা ফ্রেন্ড, যারা তোমাদের ভালো, তোমরা যাদের ভালো চাও তাদেরকে বলতে পারো যে না ভাইয়ারা অনেক কম পেমেন্ট নিচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 3-4 হাজার টাকা নিয়ে আবার 10 দিন পর যদি বলি যে 500 টাকা ডিসকাউন্টে আবার পরের পর্বের জন্য ভর্তি হয়ে যাও, তার মানে বুঝতে হবে ওরা তোমার থেকে টাকা নিতে চাচ্ছে খালি। হ্যাঁ স্লাইড শো দিয়ে দিয়ে পড়াইতেছে, স্লাইড চলতেছে রেডিমেড, এই রেডিমেড স্লাইড হলে তো তুমি নিজেও বাসায় একটা বই ধরে রেডিমেড স্লাইডটা চলতে থাকবে, তোমার মুখে বলতে বলবো, মুখে মুখে আম্মু এগুলো বলো আমি শুনি, তাহলে তো একই হয়ে গেল না? এই যে স্লাইড চলতেছে তোমার আম্মু উপর থেকে বলতেছে কোনো বস্তুকে ভূমি থেকে 20 মিটার উচ্চতায়, মাঝে মাঝে এরকম এরকম করে লাল দাগ দিচ্ছে। তো এই যে ডিফারেন্সটা সেটা ধরো, এবং হচ্ছে যেহেতু ভাইদের পেমেন্টটা অনেক কম, তো সবগুলা মিলাই হচ্ছে তোমরা চাইলে বলতে পারো যে এখান থেকে আমরা অনেক ভালো সার্ভিস পাচ্ছি। এক হচ্ছে পেমেন্টের সাথে যদি কম্পেয়ার করো তাহলে ইটস হিউজ ডিফারেন্স, আমাদের সাথে অন্য যে কোনো কারোর সাথে অনেক বেশি ডিফারেন্স আছে আমাদের সার্ভিসে। হ্যাঁ তো ভাইয়াদের মধ্যে আর সবচেয়ে বড় হচ্ছে এখানে সব বুয়েটের আর চুয়েটের ভাইয়ারা পড়াইতেছে যতটুকু পারা যায়। হ্যাঁ আমি, উর্বি, তোমাদের জাফির ভাইয়া, উমাইর ভাই ক্লাস নিবে, উমাইরের মোবাইলের কিছু ঝামেলা হচ্ছে, ওগুলো প্রবলেম সলভ হলে ও নিবে। ইয়াদ চুয়েটের, এরপর হচ্ছে তোমাদের বায়োলজি নিচ্ছে হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এ পড়ে সিউর এক ভাইয়া। তো সব দিকে চেষ্টা করতেছি আর কি। আইসিটি নিবে হচ্ছে তোমাদের পার্থ ভাইয়া, সে খুব ভালো আইসিটি পড়ায়। তো সব মিলাই হচ্ছে ভাইয়াদের জন্য একটু তোমরা ফেসবুকে বলো, হ্যাঁ ফ্রেন্ডদেরকে বলো ফেসবুকে ভাইয়াদের ব্যাপারটা দেখাও। আর অন্যান্য কোচিং যে যে ঝামেলাগুলা করতেছে তোমাদের সাথে, যে যে বাজে সার্ভিস গুলা দিচ্ছে সেগুলো তুলে ধরো, না হলে কিন্তু এভাবেই তুমি মার খাবা। ধরো আরং, আরং ব্র্যান্ড হয়ে গেছে, ব্র্যান্ড হয়ে যাওয়ার পর থেকে সে যদি বাজে প্রোডাক্ট খুব বেশি দামে দেয়, তাহলে তুমি যদি সেটা না বলো মানুষকে, মানুষের কাছে রিচ করবা কেমনে? তোমরা যদি অ্যাটলিস্ট ফেসবুকে বলতে থাকো তাহলে অ্যাটলিস্ট ওরা সার্ভিসটা ঠিক করবে। আমার কাছে না পড়ো কিন্তু ওরা তোমার জন্য সার্ভিসটা ঠিক করবে, ওরা কেয়ারফুল হয়ে যাবে যে মানুষজন আমাদের নামে বলতেছে। কিন্তু তোমরা চুপ থাকাই ওরা বাজে সার্ভিস দিয়েই যাচ্ছে, টাকা নিয়েই যাচ্ছে। হ্যাঁ সো এইটুকু করো তোমার জায়গা থেকে, তুমি এটার জন্য সোচ্চার হও যে ভাই আমার থেকে এতগুলো টাকা নিচ্ছে এই কোচিং, কিন্তু আমাদেরকে সার্ভিসটা দিচ্ছে না, তারা ইচ্ছা মতো যা তা করতেছে, সেটা তুমি লিখো। তোমার লেখা থেকে আরেকজন দেখলো, সে লিখবে, অ্যাটলিস্ট ওই কোচিংটা তোমার থেকে টাকা নিয়ে এভাবে তোমাকে বাজে সার্ভিস দিতে পারবে না। তারা চেষ্টা করবে যে না আমাদের ফেম খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা চুপ থাকায় বছরের পর বছর এর এটা করেই যাচ্ছে। সো বুয়েটেকের জন্য কাজ করো, অ্যাটলিস্ট চিটং এ যেন একটা অল্টারনেটিভ ক্রিয়েট হয়, মানুষ যেন অন্যান্য কোচিং যেন সমীহ করে যে না ভাই
মানুষজনকে সার্ভিস দিতে হবে, শুধু টাকা নিলে হবে না, বুঝতে পারছি? সো ট্রাই কর ভাইয়াদের জন্য, আমাদের স্টুডেন্ট তোদের যদি সহায়তা থাকে ইনশাল্লাহ 50-100 জন হয়ে যাবে, এবং আমরা চেষ্টা করবো বেস্টটা দেওয়ার। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। অর্ক তুই আমাকে আবার রিকোয়েস্ট পাঠা, আর বাকি বাকি যারা রিকোয়েস্ট পাঠাইতে চাস ভাইকে পাঠা, ভাই অ্যাকসেপ্ট করে ফেলবো। আল্লাহ হাফেজ, টাটা। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত ভালো থাক, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা আরো ভালো কিছু পড়বো। আল্লাহ হাফেজ, হ্যাঁ, টাটা। বন্ধুদেরকে বলিও, হ্যাঁ, আর ফেসবুকে একটা করে তোমরা স্ট্যাটাস দিয়ে দিতে পারো যে অন্য কোচিং এর সাথে ডিফারেন্সটা কোথায়, আর অন্য কোচিং গুলা কি করতেছে, কেন এইসব বাজে সার্ভিস দিচ্ছে, যে নামই কোচিং গুলা। হ্যাঁ, ওকে, টাটা, আল্লাহ হাফেজ।